إن الحمد لله تعالى نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبه والشبيه والند والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وأمينه على وحيه وخيرته على خلقه صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه ما ذكره الذاكرون الأبرار وما تعاقب الليل والنهار أما بعد আজ আরবি 18 তারিখ মুহররম মাস 1443 হিজরি, ইংরেজি 28 তারিখ 8 নম্বর মাস 2021 ইংরেজি। আজকে আমরা আলোচনা করব অর্থনীতির ইতিহাস ও ক্রমবিকাশ নিয়ে। বর্তমান পৃথিবীতে 4টি অর্থ ব্যবস্থা চালু আছে। 1. ইসলামী অর্থ ব্যবস্থা, 2. পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, 3. সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, 4. মিশ্র অর্থ ব্যবস্থা। এই 4টি অর্থ ব্যবস্থা থেকে ইসলামী অর্থব্যবস্থার ইতিহাস ক্রমবিকাশ নিয়ে ইসলামী অর্থব্যবস্থা অধ্যায়ে পৃথকভাবে আলোচনা করা হবে। সেখানে আমরা ইসলামী অর্থব্যবস্থার উপর যেই অধ্যায়ে আলোচনা করা হবে সেই অধ্যায়ে ইসলামী অর্থব্যবস্থার ইতিহাস ক্রমবিকাশ এ সকল বিষয়ে ইনশাআল্লাহ দীর্ঘ আলোচনা করা হবে। আজকে আমরা আলোচনা করব আধুনিক অর্থনীতির ইতিহাস এবং ক্রমবিকাশ নিয়ে। যদি প্রশ্ন করা হয় যে অর্থনীতি কখন থেকে শুরু হয়েছে, কখন থেকে তার সূচনা, তাহলে আমরা উত্তরে বলতে পারি যখন থেকে মানুষ জীবন যাপন করা শুরু করেছে তখন থেকেই অর্থনীতির সূচনা হয়েছে। যখন থেকে, যেই যুগ থেকে, যে সময় থেকে মানুষ জীবন যাপন করা শুরু করেছে তখন থেকে অর্থনীতির সূচনা হয়েছে। কিন্তু শাস্ত্রীয় দিক থেকে একটা শাস্ত্র হিসাবে অর্থনীতি কখন থেকে প্রতিষ্ঠা লাভ করে, শাস্ত্র হিসাবে কখন থেকে অর্থনীতির সূচনা হয়, এটা সুনির্দিষ্ট করে বলা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব। অর্থনীতির আলোচনা গ্রিক দার্শনিক গ্রিসের রাজধানী এথেন্সের মধ্যে বসবাস করতেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মেরও প্রায় 400 বছর পূর্বে প্লেটো এবং অ্যারিস্টটল, আপনারা সবাই তার নাম শুনেছেন। তো প্লেটো এবং অ্যারিস্টটল তারা এত আগের মানুষ, কিন্তু তাদের রচনা, তাদের দর্শনেও অর্থনীতি নিয়ে আলোচনা পাওয়া যায়। তবে সেটা শাস্ত্র হিসাবে তারা কোনো আলোচনা করেন নাই যে অর্থনীতি এটা যে একটা শাস্ত্র, শাস্ত্র হিসাবে গ্রিক দার্শনিক প্লেটো কিংবা অ্যারিস্টটল তারা কেউ শাস্ত্র হিসাবে অর্থনীতি নিয়ে আলোচনা করেননি। বিক্ষিপ্তভাবে তারা কিছুটা আলোচনা করেছেন। তারা বাণিজ্য, উৎপাদন এবং মূল্য সম্পর্কে মোটামুটি আলোচনা করেছেন। অতএব আমরা এক কথায় বলতে পারি যে অর্থনীতি শাস্ত্র হিসাবে কখন থেকে প্রতিষ্ঠা লাভ করে, কখন থেকে তার সূচনা হয়, এটা সুনির্দিষ্ট করে বলাটা শুধু যে মুশকিল তা নয়, বরং প্রায় অসম্ভব। তবে নির্দ্বিধায় লাইটলি এই কথা বলা যেতে পারে যখন থেকে শিল্প বিপ্লব শুরু হয়
যখন থেকে শিল্প বিপ্লবের সূচনা, তখন থেকে অর্থনীতিটাকে শাস্ত্র হিসাবে সামনে নিয়ে আসা, তখন থেকে শাস্ত্রীয় অর্থনীতির গুরুত্বটা বৃদ্ধি পায়। যে শাস্ত্রীয় অর্থনীতি এটা খুবই প্রয়োজনীয়, এটার গুরুত্ব অনেক বেশি। এই গুরুত্বটা মানুষ অনুধাবন করে কখন থেকে? যখন থেকে শিল্প বিপ্লবের ব্যাপক প্রচার এবং প্রসার শুরু হয়। তো আধুনিক অর্থনীতির ক্রমবিকাশ যদি আমরা বলি, তাহলে বলতে পারি আমরা 1400 শতাব্দী থেকে 1700 শতাব্দী পর্যন্ত এই যে যুগ, এই যুগের মধ্যে শিল্প বিপ্লবের দ্রুত বিকাশ ঘটে। 1400 শতাব্দী থেকে 1700 শতাব্দী পর্যন্ত সময়ের মধ্যে শিল্প বিপ্লবের দ্রুত বিকাশ ঘটে। ফলশ্রুতিতে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রচার প্রসার হয়। এর আগে, শিল্প বিপ্লবের আগে মানুষ কৃষি নির্ভর ছিল। তখন ব্যবসা বাণিজ্যের এত ব্যাপক প্রচার প্রসার ছিল না, যতটা ব্যাপক প্রচার প্রসার হয়েছে শিল্প বিপ্লবের পরে, যে কারণে শাস্ত্রীয় অর্থনীতির ব্যাপক প্রয়োজন দেখা দেয়। তো 1600 খ্রিস্টাব্দ থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের মধ্যে অর্থনৈতিক যেই মতবাদটা প্রকাশ পায় বা অর্থনৈতিক যেই মতবাদ গড়ে ওঠে, সেই মতবাদকে বলা হয় মার্কেন্টালিজম। সেই মতবাদের নাম মার্কেন্টালিজম। যারা এই মতবাদে বিশ্বাস করেন, যারা এই মতবাদে বিশ্বাসী, তারা স্বর্ণ, রূপা, হীরা, মূল্যবান পাথর তথা ধাতব পদার্থ এগুলোকে অর্থনৈতিক সম্পদ মনে করেন। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে মার্কেন্টালিজম যে মতবাদ, এই মতবাদে অর্থনৈতিক সম্পদ মনে করা হয় স্বর্ণ, রূপা, হীরা, মূল্যবান পাথর তথা ধাতব পদার্থকে। এগুলোই অর্থনৈতিক সম্পদ। এই মতবাদ, মার্কেন্টালিজম যে মতবাদ, এই মতবাদের পুরোধা হলেন দুজন ব্যক্তি। একজন ইংরেজি বণিক টমাস মান, আর দ্বিতীয়জন হলেন ফরাসি অর্থমন্ত্রী ফিলিপ। তো এই টমাস মান এবং ফরাসি অর্থমন্ত্রী ফিলিপ, তারা হলেন মার্কেন্টালিজম মতবাদের পুরোধা। অর্থনীতি বিষয়ে টমাস মানের বিখ্যাত 11টি থিওরি রয়েছে। এই 11টি থিওরি নিয়ে আমরা এখন খুবই সংক্ষেপে আলোচনা করব। টমাস মানের বিখ্যাত সেই 11টি থিওরি বা 11টি ফর্মুলা থেকে প্রথম নম্বর ফর্মুলা হলো, তিনি বলেছেন কৃষি হলো জমির অপব্যবহার। কৃষি হলো জমির অপব্যবহার। তো তার এই বক্তব্য বা এই বাক্য সেন্টেন্স থেকে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি তিনি কৃষি কাজের বিরুদ্ধে ছিলেন। যেহেতু কৃষি জমির অপব্যবহার, বুদ্ধিমান কোনো মানুষ তাহলে অপব্যবহার করতে পারে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে টমাস মান তিনি কৃষি কাজের বিরুদ্ধে ছিলেন। তিনি কৃষিকাজকে প্রত্যাখ্যান করেছিলেন। এটা হলো তার 1 নম্বর থিওরি, কৃষি জমির অপব্যবহার, এজন্য তিনি কৃষিকাজকে প্রত্যাখ্যান করেছিলেন। নাম্বার 2, তার দ্বিতীয় ফর্মুলা বা দ্বিতীয় থিওরি হলো বিদেশি পণ্য ক্রয়ে নিজ দেশের নাগরিকদেরকে অনুৎসাহ প্রদান করতে হবে। যেমন আমরা বাংলাদেশে থাকি, তাহলে টমাস মানের থিওরি অনুযায়ী রাষ্ট্রীয় পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে বিদেশি পণ্য ক্রয় করতে অনুৎসাহিত করা হবে। বিদেশি পণ্য ক্রয় করা থেকে বিরত থাকো, মানুষের মনে দেশি পণ্য ক্রয় করার প্রতি উৎসাহ যোগাতে হবে। বিদেশি পণ্য ক্রয় করার প্রতি মানুষদেরকে অনুৎসাহিত করতে হবে। এটা হলো টমাস মানের কি দ্বিতীয় থিওরি। তবে এক্ষেত্রে এখানে একটা বিষয় রয়েছে, একটি দেশের মধ্যে সকল পণ্য উৎপাদন হয় না বা এটা সম্ভব না যে সব পণ্য
এক দেশের মধ্যে পাওয়া যাবে বা একই দেশের মধ্যে উৎপাদিত হবে, এটা অসম্ভব। তাহলে এই রাষ্ট্রের মানুষের যে সকল পণ্যের প্রয়োজন রয়েছে, কিন্তু যদি ওই সকল পণ্য আমার দেশে উৎপাদন না হয়, তখন আমি কি করব? তখন আমাকে বাধ্য হয়ে বাহিরের কোনো কান্ট্রি থেকে, কোনো রাষ্ট্র থেকে সেই পণ্য আমদানি করতে হবে, সেই পণ্য আমদানি করতে হবে। তো এই বিষয়টিকে মাথায় রেখে যদি কোনো রাষ্ট্রে সকল পণ্য উৎপাদিত না হয়, যে সকল পণ্য সেই রাষ্ট্রের মানুষের প্রয়োজন, তাহলে বাধ্য হয়ে বাহিরের কোনো রাষ্ট্র থেকে, কোনো কান্ট্রি থেকে পণ্য আমদানি করতে হবে। তাহলে এক্ষেত্রে কি পন্থা অবলম্বন করা হবে বা কি নীতি বা কি সিস্টেম অবলম্বন করা হবে, এ ব্যাপারে টমাস মানের বক্তব্য হলো যে যদি কোনো পণ্য বাহিরের কান্ট্রি থেকে আনতে হয়, তাহলে সেক্ষেত্রে কঠোর কর আরোপ করে দেওয়া হবে, কঠোর কর আরোপ করে দেওয়া হবে, যাতে করে দেশীয় পণ্যের অবমূল্যায়ন না হয়, যাতে করে দেশি পণ্যের, এমনও হতে পারে যে এই পণ্যটি বাংলাদেশেও রয়েছে, কথার কথা টমাস মানের বক্তব্য অনুযায়ী, আবার এই পণ্যটি ভারতে পাওয়া যায়। এখন যদি ভারত থেকে এই পণ্যটি বাংলাদেশে আনা হয় আর যদি দাম কম হয়, তাহলে মানুষ বাংলাদেশি পণ্য ক্রয় না করে ভারতীয় পণ্য ক্রয় করবে। এখন এমনও হতে পারে ভারতের সঙ্গে গভীর বন্ধুত্ব, তো বন্ধুত্ব থাকার কারণে এই পণ্যটি আমার রাষ্ট্রে উৎপাদন হওয়ার পরেও আমি ভারত থেকেও আমদানি করি। এমত অবস্থায় যদি ওই পণ্যের দাম কম হয়, তাহলে বাংলাদেশি মানুষ বাংলাদেশি পণ্য ক্রয় না করে ভারতীয় পণ্য ক্রয় করবে। কিন্তু যদি এখানে টমাস মানের বক্তব্যকে ফলো করা হয়, অনুসরণ করা হয়, আর যদি ওই পণ্যের উপর কর অধিক পরিমাণে আরোপ করা হয়, তাহলে সেই পণ্যের দাম অটোমেটিকলি বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। তখন বাংলাদেশি পণ্য থেকে ওই পণ্যের দাম বেশি হবে। এতে করে মানুষ বিদেশি পণ্যটা ক্রয় না করে বাংলাদেশি পণ্য ক্রয় করবে। বুঝতে পেরেছেন? এটা হলো টমাস মানের দ্বিতীয় থিওরি। টমাস মানের তৃতীয় থিওরি হলো রপ্তানির অগ্রাধিকার হিসেবে প্রথম প্রতিবেশী দেশ, এরপরে পার্শ্ববর্তী দেশ, এরপরে দূরবর্তী দেশকে গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ যেমন আমাদের দেশে প্রচুর পরিমাণে চা হয়, চা পাতা আছে না, আমরা সেগুলোকে রপ্তানি করি। তাহলে টমাস মানের বক্তব্য অনুযায়ী প্রথমে রপ্তানি করব কোন দেশে? প্রতিবেশী রাষ্ট্রে। প্রথমে প্রতিবেশী রাষ্ট্রে রপ্তানি করব, এরপরে পার্শ্ববর্তী রাষ্ট্র, এরপরে দূরবর্তী রাষ্ট্র। এটা হলো টমাস মানের থিওরি। আমি প্রথমে আমার জনগণের চাহিদা পূরণ করার পরে যেই পণ্যটা থাকবে রপ্তানি করার জন্য, সেটা প্রথমে রপ্তানি করব প্রতিবেশী রাষ্ট্রে, এরপরে পার্শ্ববর্তী রাষ্ট্রে, এরপরে তার দূরবর্তী রাষ্ট্রে। টমাস মানের চতুর্থ থিওরি হলো বিমা এবং জাহাজ ব্যবহারের আয় কুক্ষিগত করার লোভে টমাস মান তিনি নিজস্ব জাহাজ ব্যবহারের তাগিদ দিয়েছিলেন। তিনি এই কথা বারবার বলতেন যে নিজস্ব জাহাজ কি করো, ব্যবহার করো। নিজস্ব জাহাজ ব্যবহার করলে কি হবে? আয়টা নিজের কাছেই থাকবে, আয় নিজের কাছেই থাকবে। তো এই নিজের কাছে আয়টা রাখার জন্য, অর্থনৈতিক দিক থেকে প্রবৃদ্ধি অর্জন করার জন্য তিনি বারবার বলতেন যে নিজের জাহাজ নিজে ব্যবহার করো, নিজে জাহাজ তৈরি করো, নিজে জাহাজ বানাও, সেই জাহাজগুলো ব্যবহার করো। যদি অন্যের কাছ থেকে জাহাজ ভাড়ায় নিয়ে আসো, যেমন আমরা গতকালকে পত্রিকার সংবাদ দেখেছি যে বাংলাদেশের একটা জাহাজ অন্য একটি কান্ট্রির মধ্যে ভাড়ায় দেওয়া হয়েছে, ওই জাহাজটিকে কোনো একটি নৌবন্দরে আটকানো হয়েছে, জার্মানি ওই জাহাজটিকে আটকিয়েছে, সেখানে 27টি ত্রুটি পাওয়া গেছে। তো এরকমভাবে অনেক জাহাজই কি করে এক কান্ট্রির জাহাজ অন্য কান্ট্রি ভাড়ায় নেয়। এখন যদি নিজের জাহাজ না থাকে, অন্য কান্ট্রি থেকে জাহাজ ভাড়া করে নিয়ে আসা হয়, তাহলে আমি যে পরিমাণ আয় করব, এই আয়ের একটা অংশ ভাড়ায় চলে যাবে না?
এজন্য টমাস মানের বক্তব্য হলো, যদি আপনি অন্য কোনো কান্ট্রির কাছ থেকে বা অন্য কারো কোনো কোম্পানির কাছ থেকে জাহাজ ভাড়ায় নিয়ে আসেন, তাহলে ভাড়া প্রদান করার জন্য একটা অর্থের একটা অঙ্ক, একটা অ্যামাউন্ট ওখানে চলে যাচ্ছে। এজন্য পুরো অর্থটাকে কুক্ষিগত করার জন্য তিনি বলেছিলেন যে নিজেদের জাহাজ নিজেরা ব্যবহার করো, নিজেদের জাহাজ নিজেরা ব্যবহার করো। এটা তার 4 নম্বর থিওরি। তার 5 নম্বর থিওরি হলো, টমাস মান তিনি সমুদ্র পার্শ্ববর্তী মানুষদেরকে গভীর সমুদ্রে মাছ ধরতে উদ্বুদ্ধ করতেন। গভীর সমুদ্রে গিয়ে, যারা সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করে, যে সকল মানুষ সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলে থাকে এবং সাগর থেকে, সমুদ্র থেকে মাছ শিকার করে, মাছ ধরে, তিনি তাদেরকে সমুদ্রের গভীর সমুদ্র থেকে মাছ ধরতে উদ্বুদ্ধ করতেন এবং নিজেদের তীরে মাছ ধরতে নিরুৎসাহিত করতেন। তারা নিজেরা যেই তীরে বসবাস করে ওই তীর থেকে মাছ ধরতে নিরুৎসাহিত করতেন, গভীর সমুদ্র থেকে মাছ ধরতে উৎসাহিত করতেন, উদ্বুদ্ধ করতেন। এটা তার 5 নম্বর থিওরি বা ফর্মুলা। তার 6 নম্বর থিওরি হলো যে টাকা ব্যবসা তৈরি করে। যদি আপনার টাকা থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। যদি আপনার টাকা না থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। এটা স্বতঃসিদ্ধ কথা, এটা আমরা সবাই জানি যে টাকা থাকলে ব্যবসা করা যায়। এজন্য তিনি বলতেন টাকা ব্যবসা তৈরি করে। আর ব্যবসা কি করে? টাকা তৈরি করে। যদি আপনি ব্যবসা করেন টাকা ইনকাম করতে পারবেন, ব্যবসা করেন আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এজন্য তিনি বলতেন টাকা ব্যবসা তৈরি করে। আর ব্যবসা কি করে? টাকা তৈরি করে। টাকা ব্যবসা তৈরি করে আর ব্যবসা টাকা তৈরি করে। তো যেহেতু ব্যবসা টাকা তৈরি করে, এজন্য তিনি টমাস মান তিনি সব সময় কৃষিকাজকে প্রত্যাখ্যান করতেন এবং সম্পদশালী হওয়ার জন্য ব্যবসাকে হাতিয়ার হিসেবে বিবেচনা করতেন। যেহেতু টাকা ব্যবসা তৈরি করে আর ব্যবসা টাকা তৈরি করে, এজন্য তিনি সর্বদাই কৃষিকাজকে প্রত্যাখ্যান করেছেন আর ব্যবসাকে সম্পদশালী হওয়ার হাতিয়ার হিসেবে বিবেচনা করেছেন। তার দৃষ্টিতে যদি কেউ সম্পদশালী হতে চায়, যদি কেউ বিত্তবান হতে চায়, যদি কেউ টাকাওয়ালা হতে চায়, তাহলে সে যেন ব্যবসাকে কি করে? গ্রহণ করে। ব্যবসাটা হলো সম্পদশালী হওয়ার, টাকাওয়ালা হওয়ার হাতিয়ার। এটা কার বক্তব্য? টমাস মানের বক্তব্য। তার ধারণা ছিল, তার কনসেপ্ট ছিল যে কৃষি কাজ করে বিত্তশালী হওয়া যায় না, বিত্তবান হওয়া যায় না, সম্পদশালী হওয়া যায় না। যদি আপনি সম্পদশালী হতে চান তাহলে ব্যবসা করুন, ব্যবসাকে সম্পদশালী হওয়ার হাতিয়ার হিসেবে বিবেচনা করুন, তাহলে আপনি সম্পদশালী হতে পারবেন। এটা হলো টমাস মানের 6 নম্বর থিওরি। তার 7 নম্বর থিওরি হলো, তিনি সব সময় বলতেন যে একান্ত প্রয়োজন না হলে বিদেশ থেকে পণ্য আমদানি করা যাবে না। এটা তার সব সময়ের বক্তব্য যে একান্ত প্রয়োজন না হলে বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করা যাবে না। তবে যদি আমদানি করতেই হয়, এটা তার বক্তব্য, তবে যদি আমদানি করতেই হয় তাহলে কাঁচা বা অশোধিত পণ্য আমদানি করা হবে। কাঁচামাল আমদানি করা হবে, অশোধিত পণ্য আমদানি করা হবে। তো এই অশোধিত পণ্য বা কাঁচামাল আমদানি করে নিজ দেশে নিয়ে আসার পরে সেটাকে ভালোভাবে প্রসেসিং করে সেটাকে রপ্তানির উপযুক্ত করে তোলা হবে। তাহলে আমি বিদেশ থেকে কাঁচামাল নিয়ে আসলাম, অশোধিত পণ্য নিয়ে আসলাম, আনার পরে সেই কাঁচামালটাকে, সেই পণ্যটাকে ভালোভাবে প্রসেস করে সেটাকে রপ্তানি করার উপযুক্ত করলাম। রপ্তানি করার উপযুক্ত করার পরে আমি ওই পণ্যটাই আবার বিদেশে কি করব? রপ্তানি করব। এটা তার বক্তব্য যে 1 নম্বর, যে আমি বহির্বিশ্ব থেকে, অন্য কোনো রাষ্ট্র থেকে কোনো কিছু কি করব না,
আমদানি করব না, তবে বিদেশিদের কাছ থেকে আমরা কি করতে পারি? কাঁচামাল আমদানি করতে পারি, অশোধিত পণ্য আমদানি করতে পারি। সেই কাঁচামাল এবং অশোধিত পণ্যটাকে প্রসেসিং করে সেটাকে রপ্তানি করার উপযুক্ত করব, তারপর সেই পণ্যটাকে আমরা কি করব? বহির্বিশ্বে, বাহিরের কোনো কান্ট্রিতে, রাষ্ট্রে কি করব? রপ্তানি করব। টমাস মানের 8 নম্বর অর্থনৈতিক থিওরি হলো প্রাকৃতিক সম্পদ রপ্তানি করে অধিক পরিমাণ স্বর্ণ ও রূপার মুদ্রা অর্জন করা। এজন্য তিনি তার দেশের জনগণকে সবসময় বলতেন, তোমরা প্রাকৃতিক সম্পদ রপ্তানি করো, আর এই প্রাকৃতিক সম্পদ রপ্তানি করে অধিক পরিমাণ স্বর্ণ মুদ্রা, স্বর্ণের মুদ্রা, রূপার মুদ্রা এগুলো কি করো? অর্জন করো। কেন? তার একটা থিওরি ছিল, বা যেহেতু তিনি মনে করতেন যে মার্কেন্টালিজম, এই যে মতবাদ, এই মতবাদে অর্থনৈতিক সম্পদ কি? স্বর্ণ, রূপা, এগুলো আমরা আগে বলে এসেছি। তো যেহেতু এই মতবাদে অর্থনৈতিক সম্পদই হলো কি? স্বর্ণ, রূপা, এই জন্য তিনি তার দেশের জনগণকে প্রাকৃতিক সম্পদ রপ্তানি করে স্বর্ণের মুদ্রা, রূপার মুদ্রা, এই সকল মুদ্রা অর্জন করার জন্য কি করতেন? উৎসাহ দিতেন, তাদেরকে আগ্রহ দিতেন। আচ্ছা, আল্লাহ। এবং এজন্যই যেহেতু প্রাকৃতিক সম্পদগুলো, তার একটা দৃষ্টিভঙ্গি ছিল প্রাকৃতিক সম্পদগুলো রপ্তানি করো, এর বিনিময়ে স্বর্ণ মুদ্রা অর্জন করো। এই কারণেই তিনি তার দেশের জনগণকে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের প্রতিও নিরুৎসাহিত করতেন। কারণ যদি এরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তাহলে রপ্তানি করবে কি? তো এই যে দুইটা জিনিস এখানে রয়েছে। 1 নম্বর তার দর্শন হলো যে প্রাকৃতিক সম্পদ রপ্তানি করে এর মাধ্যমে কি করো? এর বিনিময়ে স্বর্ণের মুদ্রা, রূপার মুদ্রা অর্জন করো। আর যেহেতু প্রাকৃতিক সম্পদ রপ্তানি করতে হবে, এখন যদি দেশের জনগণ সেই সম্পদটাকে ব্যবহার করে ফেলে তাহলে রপ্তানি করবে কি? এজন্য তিনি তার দেশের জনগণকে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার প্রতি নিরুৎসাহিত করতেন, কখনো উৎসাহ দিতেন না। আল্লাহ। টমাস মানের 9 নম্বর থিওরি হলো রাজ্যের কর ব্যবস্থা, জাহাজ ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্যকে ঠিক রাখতে একটি নির্দিষ্ট খাতের তত্ত্বাবধানে প্রয়োজনীয়তা ও উল্লেখ করেছিলেন তিনি। মানে একটা নির্দিষ্ট খাতের কি থাকতে হবে? তত্ত্বাবধান থাকতে হবে। রাজ্যের ব্যবসা বলো বা জাহাজ ব্যবস্থা বলো, রাজ্যের কর ব্যবস্থা বলো, এই সবগুলাকে ঠিক রাখতে, সবগুলাকে আপন জায়গায় বহাল রাখতে, ডে বাই ডে এগুলাকে যদি আপনি ইমপ্রুভ করতে চান, যদি এগুলাকে আপনি উন্নতির শিখরে পৌঁছাতে চান, তাহলে এক্ষেত্রে তার থিওরি ছিল যে একটা নির্দিষ্ট খাতের তত্ত্বাবধানে এগুলাকে রাখতে হবে। একটি নির্দিষ্ট খাতের তত্ত্বাবধানে এগুলাকে রাখতে হবে। কর ব্যবস্থাকে রাষ্ট্রের একটি নির্দিষ্ট খাতের তত্ত্বাবধানে রাখতে হবে। ব্যবসা বাণিজ্যিক ব্যবস্থাকে রাষ্ট্রের একটি নির্দিষ্ট খাতের তত্ত্বাবধানে রাখতে হবে। জাহাজ ব্যবস্থাকে রাষ্ট্রের নির্দিষ্ট একটি খাতের তত্ত্বাবধানে রাখতে হবে। এক কথায় তত্ত্বাবধান ছাড়া যদি এই সকল ব্যবস্থাগুলো তত্ত্বাবধান ছাড়া হয়, তত্ত্বাবধানবিহীন হয়, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না, কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করা যাবে না। এজন্য কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করার জন্য, কাঙ্ক্ষিত সফলতা অর্জন করার জন্য তিনি বলেছিলেন রাজ্যের কর ব্যবস্থা, জাহাজ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য এগুলোকে নির্দিষ্ট একটা খাতের তত্ত্বাবধানে রাখতে হবে। এটা টমাস মানের একটা থিওরি। তার 10 নম্বর থিওরি হলো তিনি তার দেশের জনগণকে সর্বদাই দেশের বাহিরে ব্যবসায় মনোযোগী হওয়ার জন্য উৎসাহ দিতেন, যে তোমরা কি করো? দেশের বাহিরে ব্যবসায় মনোযোগী হও। কেন? যদি তার দেশের জনগণ বাহিরের দেশে ব্যবসায় মনোযোগী হয়, তাহলে ওই দেশে ব্যবসা করে ওই দেশ থেকে টাকা নিজ দেশে নিয়ে আসতে পারবে। এজন্য তিনি তার দেশের জনগণকে সর্বদাই দেশের বাহিরে ব্যবসায় মনোযোগী হওয়ার প্রতি উৎসাহ প্রদান করতেন। টমাস মানের সর্বশেষ বা 11 নম্বর থিওরিটা হলো
তিনি জনগণকে এটাও বলেছিলেন যে আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সক্ষমতার সর্বোচ্চ প্রচেষ্টায় লিপ্ত থাকব। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা আমাদের সক্ষমতার সর্বোচ্চ প্রচেষ্টায় লিপ্ত থাকব। এটা মূলত সম্পূরক, এটা সম্পূরক যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যে পরিমাণ সক্ষমতা রয়েছে আমরা সেই সক্ষমতার সর্বোচ্চটা কি করব, প্রদর্শন করব। এক্ষেত্রে আমরা কোনো রকমের শিথিলতা, গাফলতি, উদাসীনতা এগুলো করব না। তো এই যে 11টি থিওরি, এই 11টি থিওরি মার্কেন্টালিজম মতবাদের পুরোধা টমাস মানের, তিনি অর্থনীতি সংক্রান্ত এই 11টি থিওরি পেশ করেছিলেন। তা আমরা ইতিপূর্বে বলে এসেছি মার্কেন্টালিজম মতবাদের পুরোধা মনে করা হয় দুইজনকে, একজন টমাস মান আর আরেকজন ফরাসি অর্থমন্ত্রী ফিলিপস। ফিলিপের পূর্ণ নাম হলো ফিলিপ ভন হর্নিক। ফিলিপ ভন হর্নিক। তো অর্থনীতি সংক্রান্ত ফিলিপ ভন হর্নিকেরও 6টি ফর্মুলা রয়েছে। ফিলিপ ভন হর্নিক তিনিও 6টি ফর্মুলা বলেছেন অর্থনীতি সংক্রান্ত, বা আমরা আরো সহজ করে বলতে পারি মার্কেন্টালিজম যেই মতবাদ, এই মতবাদের অর্থের নীতিটা কি হবে এই সংক্রান্ত ফিলিপ থেকেও 6টি ফর্মুলা পাওয়া যায়। 1 নম্বর, তিনি বলেছেন দেশের সম্পদের পূর্ণ ব্যবহারের ব্যাপারে জনগণকে উৎসাহিত করতে হবে, যাতে করে দেশের মানুষ নিজ দেশের সম্পদের পূর্ণ ব্যবহার করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা সর্বকালেই স্বীকৃত। নিজ দেশের জনগণকে অবশ্যই তার নিজ দেশের সম্পদের পূর্ণ ব্যবহারের প্রতি উৎসাহিত করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফিলিপের দ্বিতীয় থিওরি হলো বা দ্বিতীয় ফর্মুলা হলো দেশের অভ্যন্তরের স্বর্ণরূপার মুদ্রা বিদেশিদের হস্তগত না হওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে। দেশের অভ্যন্তরের স্বর্ণ মুদ্রা, স্বর্ণের মুদ্রা বা রূপার মুদ্রা এ জাতীয় সম্পদ যাতে বিদেশিদের হস্তগত না হয় এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ যেহেতু মার্কেন্টালিজম মতবাদে স্বর্ণ, রূপা এগুলো হলো অর্থনৈতিক সম্পদ, এখন যদি এই সম্পদগুলো বিদেশিদের হস্তগত হয় তাহলে আমার দেশের এই সম্পদগুলো কমে যাচ্ছে। এজন্য তিনি বলেছেন যে দেশের অভ্যন্তরের স্বর্ণরূপার মুদ্রা বিদেশিদের হস্তগত না হওয়ার ব্যাপারে, যাতে বিদেশিদের কাছে চলে না যায় এ ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে। ফিলিপের তৃতীয় থিওরি হলো নিজেদের সম্পদে চাহিদার পরিপূর্ণতার পাশাপাশি, নিজেদের সম্পদে চাহিদার পরিপূর্ণতার পাশাপাশি বিদেশিদের সম্পদ ব্যবহারে অনুৎসাহী হতে হবে। এটা একটা থিওরি তার, নিজেদের সম্পদে চাহিদার পরিপূর্ণতার পাশাপাশি বিদেশি সম্পদ ব্যবহারে অনুৎসাহী হতে হবে। এটা কিন্তু আমরা আগেও দেখে এসেছি, এটা আগে টমাস মান তিনিও কি করেছেন, বলেছেন যে নিজের দেশের সম্পদের প্রতি পরিপূর্ণ চাহিদা রাখবেন, এটাকে ব্যবহার করবেন, ভালোভাবে ব্যবহার করবেন, এটার প্রতি আগ্রহী থাকবেন, বিদেশি সম্পদের প্রতি যাতে করে উৎসাহ সৃষ্টি না হয় এজন্য মানুষকে বিদেশি সম্পদের প্রতি নিরুৎসাহিত করবেন। এটা আমরা আগেও দেখে এসেছি। তো ফিলিপের 4 নম্বর বক্তব্য হলো অধিক প্রয়োজনীয় আমদানি স্বর্ণমুদ্রা দিয়ে না করে অন্য কোনো সম্পদের বিনিময়ে করাই উচিত। অর্থাৎ এমন হতে পারে যে এই পণ্যটি আমাকে আমদানি করতেই হবে, এই পণ্যটি আমার দেশে নেই। যেমন বাংলাদেশে তুলা আমদানি করা আবশ্যক, কারণ বাংলাদেশে এত বেশি তুলা নেই তথা পর্যাপ্ত পরিমাণ তুলা নেই যেই তুলা দিয়ে পর্যাপ্ত পরিমাণ সুতা হবে, আর যেই সুতা দিয়ে বাংলাদেশের প্রায় 17 কোটি মানুষের বস্ত্র হবে। বাংলাদেশের 17 কোটি মানুষের বস্ত্র হবে, এ পরিমাণ বস্ত্র হতে যেই পরিমাণ তুলা লাগবে, ওই পরিমাণ তুলা তৈরি, ওই পরিমাণ সুতা তৈরি করতে যেই পরিমাণ তুলা লাগবে এত তুলা বাংলাদেশে নেই।
তো যেহেতু বাংলাদেশে এত বেশি তুলা নেই, যে পরিমাণ তুলা থাকলে 17 কোটি মানুষের বস্ত্র তৈরি করা সম্ভব, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা কি উলঙ্গ থাকব? না, আমাদেরকে বাধ্য হয়ে তখন কি করতে হচ্ছে? বাহিরের কোনো রাষ্ট্র থেকে তুলা আমদানি করতে হচ্ছে, কিংবা কাপড় আমদানি করতে হচ্ছে, কিংবা সুতা আমদানি করতে হচ্ছে। যদি এমন হয় যে আমাকে বাহিরের কোনো রাষ্ট্র থেকে কোনো পণ্য আমদানি করতেই হয়, যেটা করতে আমি বাধ্য, না করলে চলবেই না, এমত অবস্থায় আমি আমদানি করব ঠিক, তবে এক্ষেত্রে ফিলিপের বক্তব্য হলো স্বর্ণ মুদ্রা দিয়ে আমদানি করব না, অন্য কোনো সম্পদের বিনিময়ে কি করব? আমদানি করব। এটা হলো ফিলিপের বক্তব্য। যদি বহির্বিশ্ব থেকে কোনো কিছু আমদানি করতে হয় তাহলে আমদানি করব, তবে স্বর্ণ মুদ্রা দিয়ে আমদানি করা যাবে না, আমদানি করব অন্য কোনো সম্পদের বিনিময়ে, অন্য কোনো সম্পদ দিয়ে। ফিলিপের 5 নম্বর বক্তব্য হলো দেশি পণ্য যদি অধিক দামি হয় তারপরেও সেটি ব্যবহার করতে হবে। দেশি পণ্য অধিক দামি হলেও দেশি পণ্য ব্যবহার করতে হবে। এটাকে ফিলিপ তিনি বলেছেন এটা হলো দেশপ্রেম। এটা কি? দেশপ্রেম। এটা একদিকে একটা ব্যক্তির দেশপ্রেম প্রকাশ পায়, অন্যদিকে এটা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কি করে? এটার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। তো এজন্য তিনি বলেছেন যে দেশি পণ্যটা অধিক দামি হলেও, এটার মূল্য অনেক বেশি, তারপরেও আপনি দেশি পণ্য ব্যবহার করেন। এতে করে রাষ্ট্র কি হবে? রাষ্ট্রের অর্থনৈতিক চাকা সচল থাকবে এবং আপনার দেশপ্রেমটাও প্রকাশ পাবে। এটা তার 5 নম্বর বক্তব্য। ফিলিপের 6 নম্বর বক্তব্য হলো কাঁচামাল আমদানি করে সেগুলোকে ব্যবহারযোগ্য বানিয়ে রপ্তানি করে স্বর্ণমুদ্রা অর্জন করতে হবে। কাঁচামাল আমদানি করো, কাঁচামাল আমদানি করে সেগুলোকে কি করো? রপ্তানির যোগ্য বানাও, তারপরে সেগুলোকে রপ্তানি করে স্বর্ণমুদ্রা অর্জন করো। স্বর্ণমুদ্রা, তাহলে কাঁচামাল আমদানি করলাম, এটাকে পরে রপ্তানির উপযুক্ত বানিয়ে রপ্তানি করলাম, এর ফলে স্বর্ণমুদ্রা অর্জন করলাম। এটা হলো ফিলিপের সর্বশেষ বা 6 নম্বর থিওরি। তো এখানে আমরা মার্কেন্টালিজম মতবাদের যে 2 জন পুরুধার কথা বলেছিলাম, একজন হলেন টমাস মান আর আরেকজন হলেন ফিলিপ। আমরা এখানে টমাস মানের 11টি থিওরি উল্লেখ করলাম এবং ফিলিপের 6টি থিওরি উল্লেখ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা আগামীকালকে হবে। আজকে যেহেতু সময় এখানেই শেষ। ফি আমানিল্লাহ।